ভালো লাগছে না, ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কদিন হলো মেয়েটাকে আমি চোখে দেখিনি, তার কণ্ঠে গানও শুনিনি। আমার আর কমলির গান শুনে কাজ নেই গো, ঠাকুর মুখ তুলে চেয়েছেন গো। এবার তুমি তৈরি হও, আর কদিন পরে ছোট কমলিকে গান শেখাতে হবে যে। ছোট কমলি? আচ্ছা কমলির মা, তুমি যে কি বলো না, আমি তো কিছু বুঝে উঠতে পারি না আর কি। বুঝতে পারছো না? কি করে বুঝবে? তোমার মাথায় যে শুধু গোবর ভরা আছে, গোবর। এই এই কমলির মা, বাজে মস্করা করো না বলে দিচ্ছি। কি হয়েছে পরিষ্কার করে খুলে বলো তো দেখি। খুশির খবর আছে গো, আর কদিন পরে তুমি যে দাদু হতে চলেছো। দাদু? ওরে বাপ রে বাপ! জানো এই খবরটা শুনে মানে আমার তো মানে নাচতে ইচ্ছে করছে আর কি। এই আনন্দের খবরটা এক্ষুনি জানতে পারলাম, একটু আগে কমলি ফোন করেছিল। জানো কমলির মা, এর থেকে ভালো খবর আর কি হতে পারে বলো দিকে? আমার সেই ছোট্ট কমলি, এখন সে মা হতে চলেছে। ও এ কি চারটিখানির কথা! শুধু মুখের কথাই কাজ হবে না, এবার আমাদের সবাইকে কোমর বেঁধে নামতে হবে। হ্যাঁ তা যা বলেছো। আমি নেমে পড়েছি মা। মামার দায়িত্ব পালনের কাজগুলো এক এক করে আমি আমার মনের খাতায় সব লিখে ফেলেছি। শুধু একা লিখে রাখলে হবে না দাদা, ওই খাতার কয়েকটা পেজ আমায় ধার দে। আমি আমার মাসি হওয়ার খুশির খবরটা সুখের পেন্সিলে এঁকে রাখবো। এই জানিস মো, আমি তো ঠিক করে ফেলেছি যে আমার কমলি যদি ব্যাটা হয় না, তাহলে তাকে আমি মস্ত বড় গানের ওস্তাদ বানিয়ে ছাড়বো। উস্তাদ? ওস্তাদ বানিয়ে কাজ নেই, তোমরা দেখে নিও আমার দাদু ভাই আর কদিন পরে ওর বাবার মতো নাম করে ডাক্তার হবে। ডাক্তার? মোটেই না। দিদির মেয়ে হলে দিদির মতো দর্শে আর দিদির মতো গায়িকা হবে, আর ছেলে হলে হবে নামি কোম্পানিতে কাজ করা দামে ইঞ্জিনিয়ার। আরে ইঞ্জিনিয়ার তো ঘরে ঘরে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আমার ভাগ্নে হবে কলেজের প্রফেসর। না না, সব প্রফেসর চলবে না। আমি বলছি সে হবে মস্ত বড় গানের ওস্তাদ। অসম্ভব! ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। আমি বলছি প্রফেসর। আমি বলছি আরে ইঞ্জিনিয়ার, বাবা, আমি কাঁচা বলছি। পাঁঠালার গোপে তেল। ওহ, আগে তো পৃথিবীতে দোষীটাকে আসতে দে নাকি? তুমি দেখে নিও বাবা, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আমার দিদির মতনই দেখতে হবে। আরে বাবা, দেখতে হলে দোষ নেই, তবে আমার কমলির মতো যদি ডানপিটে হয় তাহলে আমাদের সবার হারে দুঃখ দিয়ে ছাড়বে। যা বলেছো কমলির মা, জানো আমাদের সেই ছোট্ট কমলি, ওই ছোটবেলায় যা যা কাণ্ড করে বসতো না, সেটা দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারতাম না আর কি। তোমার মুখেই শুনেছি বাবা, দিদি নাকি এইটুকু বয়সে বটগাছে চড়ে টিয়া পাখি ছানা ধরে নিয়ে আসতো। আমার বেশ মনে আছে, দিদির সঙ্গে মেয়েকে পোষবাবুর বাগানে গিয়েছিলাম ইয়া বড় বড় পেয়ারা চুরি করতে। একবার কি হয়েছে জানিস? সে ভয়ানক কাণ্ড। ওই বাঁশবাগানের সামনে আমাদের কমলি একটা সাপের লেজ ধরে বারবার করে ঘোরাচ্ছে। আরে বাপ রে বাপ, তোর মায়ের সে কি কাণ্ড! কমলি বাড়িতে এলে না, তাকে যে কি করবে তোর মা তো বুঝে উঠতে পারতো না আর কি। আমাদের পুচকু যতই দোষীগিরি করুক, যতই আমাদের জ্বালা, তাকে আমরা মারবো না আর বকবো না। তাহলে কি করবি? কি আবার করবো? আদর করবো আর খুব ভালোবাসবো। তাই বুঝি মাসি? ঠিক তাই। আমি আমার গুন্ডা বাবাকে স্নান করাবো, খাওয়াবো, আর একটু বড় হলে শেখাবো বর্ণ পরিচয়, আর বলবো ও অবশ্যই। ওই অজগর আসতে রে, আয়ে আমটি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে। অসম্ভব, এসব কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে হবে? এইসব মেয়েলি ব্যাপারে তুই বুঝবি না। তুই জানিস কত বড় ভুল করেছিস? কাকে তুই ঘরের বউ করে নিয়ে এসেছিস? কমলতার মতো একটা ভালো মেয়েকে আমি অবিশ্বাস করবো ভালো মা? তুই ছোটবেলায় যে কমলতাকে চিনতিস সেই কমলতা নেই রে। টাকা রোজগার করার জন্য কমলতা কি না কি করছে তুই তা জানিস? টাকা রোজগার জন্য কমলতা কি করছে বলো? চুপ করতে কোনো বলো, আমায় বলো। মা হয় সেই সব কেচ্ছার কথা আমি মুখে আনতে পারবো না। তুই আমাকে জোর করিস না কিন্তু বাবা। তুমি যদি না বলো আমি জানবো কি করে? সেই সব কথা তোকে একজনই খুব ভালো করে বুঝিয়ে বলতে পারবে। কে সে? আমি বলতে পারি সবটা। আঙ্কেল তুমি? হ্যাঁ আমি তোমার মায়ের মুখে দুঃসংবাদটা শুনে আমি এখানে আসতে বাধ্য হলাম। দুঃসংবাদ? তা নয় তো কি?
এ সংসারে কমললতার গর্ভে তোমার সন্তান, এটা শুধু দুঃসংবাদ নয়, এটা আমার কাছে বিনা মেঘে বজ্রপাত। কি বলছো কি তুমি বলতে আঙ্কেল? বাধ্য হচ্ছি সুপ্রনীল, বলতে বাধ্য হচ্ছি। শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য আমি আমার ফার্স্ট ফ্লাইটটা ক্যান্সেল করেছি, আর 5 ঘন্টা পর আবার ফ্লাইট। কিন্তু এটুকু সময়ের মধ্যে আমি যে তোমাকে কি করে বোঝাই। কিন্তু আঙ্কেল তোমাকেই যে বোঝাতে হবে। প্লিজ চুপ করে থাকো না, বলো আমায় কি হচ্ছে, বলো বলো বলো। আচ্ছা সুপ্রনীল, কমললতাকে তুমি কতটুকু জানো? একটা ভ্রান্ত ধারণা নিয়ে তুমি ওই মেয়েটাকে বিশ্বাস করে বসে আছো। সেটাই তো স্বাভাবিক আঙ্কেল। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তাকে বিশ্বাস করা কি আমার অপরাধ? অপরাধের কথা নয় রে বেটা, এখন তো দিনের আলোর মতো পরিষ্কার কমলতার স্বভাব চরিত্র ভালো নয়। কি বলে তুমি? আমার কমলতার স্বভাব চরিত্র একবারে জঘন্য, জাতা। তুমি কি জানো সুপ্রনীল, সে রাতে কমললতা রেপ হয়নি, টাকার লোভে শরীর বেচে মিথ্যে রেপের নাটক করেছে। নাটক? নাটক করে কি হবে? আমি কমলতাকে নিজের চোখে দেখেছি। সবটা ওদের নাটকবাজি সুপ্রনীল, সবটা ওদের নাটকবাজি। ওদের গোটা পরিবারটা তোমার সঙ্গে নাটক করেছে আঙ্কেল আঙ্কেল আমি না কিছু বুঝতে পারছি না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো সুপ্রনীল, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ওই কমললতা তার গর্ভের পাপের সন্তানটাকে তোমার সন্তান বলে চালাতে চাইছে। না 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 আমার সব এরকম লাগছে, আমার সব গন্ডগোল লাগছে আমার। এর মধ্যে কোনো গন্ডগোল নেই রে, আমার তো মনে হয় বিয়ের আগের কারণেই আজ অসন্তান সম্ভব। না না আমার সব এরকম লাগছে আমার সব। বলো মা, আমি কিছু ভাবতে পারছি না। আমি জীবনে তুমি মস্ত বড় ভুল করছো সুপ্রনীল। ওই বাদসিঙ্গারের নামে বেশ্যা মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে এই চৌধুরী বিলার মান সম্মানকে তুমি দুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছো সুপ্রনীল। দেখেছো, আমার হাতে আবার সময় নেই, এক্ষুনি ফ্লাইট ধরতে আমাকে এয়ারপোর্ট যেতে হবে। তবে তুমি কোনো টেনশন করো না সুপ্রনীল, তোমার এই পোদ্দার আঙ্কেল যেমন তোমার পাশে ছিল, আছে, থাকবেও চিরকাল। তুমি শুধু ওই দেহ প্রসারিণী কলঙ্কিনী মেয়েটার সঙ্গে কোন রকম সম্পর্ক রেখো না সুপ্রনীল, কিছুতেই না। সম্পর্ক রাখবো না? আমি জানি তুই আমাদের বিশ্বাস করতেই পারছিস না। না গো ভালো, তুমি এভাবে বলো না ভাই, প্লিজ বলো না। তুই আমাকে নিজের মা বলে ভাবতেই পারছিস না। আজ যদি পূর্ণিমাদি বেঁচে থাকতেন, পারতিস নিজের গর্ভধারী মাকে এইভাবে অমান্য করতে। মা গো, মা আমি তো তোমায় কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজ আমার ভাবতে খারাপ লাগে যে আমার কমলতা এতটা 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 খারাপ। কমলতা এমনি বাবা, তুই বোঝার চেষ্টা কর। ওই শয়তানি মেয়েটা এই বিশ্বাস বিলাস সম্পত্তি হাতাবার মতলবে তোর ঘাড়ে চেপে বসেছে। ওই বিষটাকে ছেড়ে ফেল শুভ্র, বিষটাকে ছেড়ে ফেল। বিষ? আমি তো একটা মেয়ে, সময় ক্ষণ পরিস্থিতি সব বুঝেই বলছি। ওটা পাপের সন্তান, তোর সন্তান নয়। তাই তোকে যে ঠকিয়েছে সেই কমলতাকে আজ তুই বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দে। ওমা, তুমি এখনো চেম্বারে যাওয়ার জন্য রেডি হওনি দেখছি। খুব ভালো হচ্ছে জানো। এই শোনো না, আজকে সকালে ফোনে খুব সুখবরটা পেয়ে আমি কালীবাড়ি গেছিলাম পুজো দিতে। এই শুধু প্রসাদী ফুল তোমার মাথায় একটু ছড়িয়ে এসো। তোমাকে আজ দারুণ সুন্দর দেখাচ্ছে, প্রয়োজনের থেকে অনেক 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 বেশি। কি হচ্ছে শুভ্র? বলছি কি বাবা, তোদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমার এখানে না থাকাই ভালো। তোরা কথা বল। আমি তাহলে আসি শোনা বাবা। আসি বৌমা। দাঁড়াও শুভ্র, কি হয়েছে তুমি আমাকে বলবে? এদিকে এসো। সেদিন তুমি আমাকে অনেক আজে বাজে কথা শুনেছো, আমি একটা প্রতিবাদ করিনি। কিন্তু আজকে তোমাকে দেখে আমার ভীষণ অচেনা লাগছে। তোমাকে হারাবার ভয় হচ্ছে। বন্ধ করো নাটক, বন্ধ করো নাটক? আমি তোমার সাথে নাটক করেছি? তুমি অনেক কিছু করেছো, আমি তোমার ভালো চেয়েছিলাম, তারপরে তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। এখন এইভাবে বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, আমি কি দোষ করেছি? ন্যাকামো করো না তো। তুমি যখন রেপ হয়ে পড়েছিল না, তোমার জীবনটা ছিল আস্তে করে আবর্জনা, সেখান থেকে তুলে এনে আমি তোমাকে বিয়ে করেছিলাম, তারপরে তুমি আমার জীবনে বিষ ঢেলেছো। বিষ? না, আমি তোমার জীবনে কোনো বিষ ঢালিনি। যেটা সত্যি, যেটা উচিত, সেটা জানিয়েছি। তোমার কাছ থেকে আমি উচিত অঞ্চ শিখবো না। কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে তোমার গাল দুটো থাপড়ে লাল করে দে। শুভ্র, শুভ্র, আজ তুমি আমার গায়ে হাত তুলতে। এই তোর ভাগ্য অনেক ভালো জানো, আমার সৌজন্যবোধ আছে বলে শুধু মুখে বলেছি, কাজে করিনি। ও তাহলে ভালোবেসে বিয়ে করেছিলেন বউ পেটানোর জন্য। বেশি কথা না বলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। চলে যাবো মানে? আমি কোথায় যাবো শুভ্র? আমি তোমার স্ত্রী, তোমার সন্তান আমার গর্ভে রয়েছে।
বসন্ত নামা নয়, আমার নয়, আমার কি নয়। বলছো? হ্যাঁ, ঠিক বলছি। তোমার গর্ভে যে 20 বৃক্ষের চালটা একটু একটু করে বাড়ছে, সেটা তোমার ব্যভিচারের ফসল, তোমার পাপের ফসল। শুভ্র, সেদিন সেই রাতে আসলে তুমি রেপ হওনি, যে শরীর বিক্রি করে হাজার হাজার টাকা কামিয়েছিলে, আর সেই রাতের ফসল হচ্ছে তোমার গর্ভের ওই সন্তান। তুমি কোনো বার ফিঙ্গার নাও, তুমি একটা বেশ্যা। ব্যাস শুভ্রনীল বিশ্বাস অনেক বেশি বলে নিয়েছেন। একটা কথা তুমি বলবে না, একটা কথা তুমি বলবে না। ঘৃণা হচ্ছে তোমাকে দেখে আজ, ঘৃণা হচ্ছে। ছি ছি ছি। এই লোকটাকে আমি ছোট থেকে গান শিখতে শিখতে ভালোবেসেছিলাম, তাই না? যার মধ্যে এত বিশ্বাস পেয়েছি, অসহ্য, এত গভীরতা পেয়েছি। অসহ্য লাগছে তোমার কথাগুলো, শোনো, আমার কথাটা তুমি শোনো। অসহ্য লাগছে। আচ্ছা আউট, বলতে পারো না, শোনো, আমার কথা আচ্ছা শোনো। আউট, আচ্ছা গেট আউট। ও তোরে রাং দিল কে সোনা দিল, ও তুই পরখ করে দেখলি না, গুরু তোরে কি ধন দিল, সিনলি না মনা, সিনলি না মনা, সিনলি না মনা। তুমি যাবে কি না? আমি আবার বলছি, তুমি যাবে কি না? বেশ বেশ, আমি যাবো শুভ্র, আমি যাবো। আর যাবার আগে তোমাকে আমি এও কথা দিয়ে যাব, এই জীবনে কোনোদিন আমি তোমার কাছে ফিরবো না শুভ্র। শুনেছো তুমি? আমি কোনোদিনও তোমার কাছে ফিরবো না, কোনোদিনও না, কখনো না, কখনো না, কখনো না। কেন 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 কেন? তোমরা কেন বুঝতে পারছো না মা? তোমরা কেন বুঝতে পারছো না? দিদির জন্য আমার ক্যারিয়ারে চরম ক্ষতি হতে চলেছে। দিদির প্রত্যেকটি ঘটনায় লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে। এসব তুই কি বলছিস সবই? আমার কমলির কারণে তোদের জীবনে কি ক্ষতি হয়েছে? আর কত বলবো মা, আর কত বলবো? দিদির জন্য সমাজে মুখ দেখানো দেয়, তারপর আবার শ্বশুর বাড়ি ছেড়ে এখন আমাদের ঘাড়ে এসে বসে। একদম বাজে কথা বলবি না। যে দিদি তোদের জন্য সারা জীবন করে গেল, আজকে তাকে তোরা বোঝা ভাবছিস? ও মা, তুমি বোঝার চেষ্টা করো। ওই ঘটনাগুলোর খুব খারাপ প্রভাব তো আমাদের জীবনে এসে পড়ছে। অত শত বুঝি না আমি। যাই প্রভাব পড়ুক, সে তো আমাদের সন্তান। তাছাড়া তোদের জীবনে আমার কমলির অবদান কি অস্বীকার করতে পারবে? এতে অস্বীকারের প্রশ্ন উঠছে কেন? এরকম তো অনেকেই করে থাকে, তাতে বাহাদুরের কিছুই নেই। নেই বললি মেনে নেবো, তাই না? নেই বললি মেনে নেবো। ওরে কি করেছিস তুই, কি করেছিস তুই এই সংসারটার জন্য? এই বয়সে এখনো পর্যন্ত লোকের বাড়ি ঘুরে ঘুরে আমায় গান শেখাতে যেতে হয়। একটা পয়সা আনার মূলত আছে তোরা? তুই কি জানিস তোর দিদি শ্বশুরবাড়ি যাওয়ার আগে তার সমস্ত সঞ্চয় টাকা সে আমার হাতে তুলে দিয়ে বলেছিল তোদের প্রতিপালন করার জন্য, আর সেই তুই ওই দিদি নামে এরকম কথা বলছিস? দাদা যা বলেছে ঠিক বলেছে বাবা। আমি কলেজে মুখ দেখাতে পাচ্ছি না, আমার বন্ধুরা নানা রকম কথা বলছে তুই এরকম ফ্যামিলির মেয়ে, তোর দিদি এই সব করেছে। তোর দিদিকে তো তুই ভালোভাবে জানিস, তাদেরকে জবাব দিয়ে দিতে পারলি না? কি জবাব দেবো? হ্যাঁ, কি জবাব দেবো? তোমরাই দেখো না, শ্বশুর বাড়িতে একই অবস্থা, ঘেটে ঘ করে বসে রয়েছে। আরে বাবা, সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। সংসার? কিসের সংসার রে? আর সংসারের মর্ম তুই কতটুকু বুঝিস? যে সংসারে সন্তান সম্ভব হওয়ার পরও পরিবারের প্রত্যেক সদস্যকে প্রমাণ দিতে হয় যে পেটের সন্তানটা কার, সেটা আমার কাছে দুর্বিষহ কারাগার ছাড়া আর কিচ্ছু নয়। সেই জন্যই বুঝি স্বামীর ঘর ছেড়ে রাজরানী হয়ে থাকি বলে বাপের বাড়িতে এসেছিস। বাইরে বাইরে অমন করে বলিস না রে ভাই। শুধু আমার মতো মেয়েরাই বোঝে নিজের মা বাবাকে ছেড়ে গিয়ে অন্যের ঘরকে নিজের মতো করে মানিয়ে নেওয়ার কত কষ্ট। আমি মানছি যে আমার স্বামীর জীবনে আমি হয়তো রাজরানী হতে পারিনি, কিন্তু বাবা আমি তো তোমার কাছে রাজকন্যা, তাই না বাবা? হ্যাঁ, আরে মা, হ্যাঁ মারে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুই মাথা উঁচু করে বাঁচবি কমলি। ব্যাস তোমার এই একটা কথাই ভুলিয়ে দিতে পারে আমার হাজারো যন্ত্রণা। কিন্তু আমরা কি করে ভুলবো? তুই তো নিজের শ্বশুর বাড়ির সংসারে জায়গা পাসনি। বোনটা কেউ কাউকে জায়গা করে দেয় না রে বোন, সেটা আদায় করে নিতে হয়। যদি ওই সংসারে ফিরে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আর আমার নেই। কমলি, মাগো, যে সংসারে কোনো স্ত্রী তার স্বামীর থেকে যোগ্য সম্মান পায় না, সাপোর্ট পায় না, ভালোবাসা পায় না,
সেই সংসার স্ত্রীর কখনো আপন হতে পারে না। কিন্তু আমরা তো জানি সুব্রনীল খুব ভালো ছেলে, তাহলে ওর সঙ্গে তোর সম্পর্কে ভাঙন হলো কেন? কারণ বিশ্বাস বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ক বেশি দিন টেকে না। তাই সুব্রনীল বিশাল বড় সাইকিয়াট্রিস্ট, মনের ডাক্তার হতে পারে, নাম যশ খ্যাতি অর্থ সব থাকতে পারে, কিন্তু তার মেরুদণ্ড বলে করে বস্তু নেই। তার ভালোবাসা শুধু টানে নাচন একটা পুতুল চালার কিচ্ছু নয়। তোর মতো একটা মেয়ের মুখে এসব কথা মানায় না। আমি তো চুপ কর। সূর্য আবার চালনির বিচার করে। তুই যদি তোর জ্ঞান বিদ্যে তাহলে বড় ঘর ভালো বার পেয়ে রাখতে পারলি না কেন? তুই যা স্বাধীনতা দেখিয়েছিস, মুখে বড় বড় ভুলে উড়ালেই মহিষী নারী সাজা দেয় না। নারী জানো বাবা, আজ এতগুলো বছর পরে আমার নিজের ভাই বোনেদের কথাগুলো শুনে কি মনে হলো জানো? এই জীবনে আমি কারোর মনের মতো হয়ে উঠতে পারলাম না গো বাবা। দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না কমলে। ওরে মা, আমি বলছি রে মা, দেখবি একদিন একদিন তুই খুব ভালো থাকবি, সুখে থাকবি, শান্তিতে থাকবি মা। ভালো থাকা, সুখে থাকা, শান্তিতে থাকা, তাই না? জানো বাবা, বড্ড কষ্ট হয় যখন বুকের মধ্যে একরাশ যন্ত্রণা চেপে রেখে বাইরের লোককে রোজ বলতে হয় আমি ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু আমি তো জানি যে আমার ভেতরের আমিটা সেই কবে মরে গেছে। আমার অলক্ষণে কথা বলিস না কমলি। তোর জীবনে যতই দুর্যোগ আসুক আমরা তোর পাশে থাকবো। মা, আমি গায়ের মেয়ে, না মা, তেমন লেখাপড়া শিখে নেই, না গো মা। তবে তোকে দেখে এই যুগটাকে চিনেছি, অনেক কিছু শিখেছি। তাই তোকে বলছি তুই একদিন জিতবি কমলে। মা, তুই একদিন ঠিক জিতবি। মা, একদিন মা, মা, মা গো মা। কিন্তু বাবা, আমার মাটাকে আমি কি করে বোঝাই বলো তো? একটা মানুষের কাছে লড়াইটা তখন ভীষণ কঠিন হয় যখন লড়াইটা লড়তে হয় নিজেরই কোনো মনের মানুষের বিরুদ্ধে। মানে তোর মনের মধ্যে যে কি ভীষণ যুদ্ধ চলছে সেটা আমি বুঝতে পারছি রে মা। তবে এটা নিশ্চিত, এরপর তুই যদি করে বিপদে পড়িস সেদিন কিন্তু আমি আর বোবা সেজে থাকবো না বাবা, হ্যাঁ হ্যাঁ রে মা, হ্যাঁ। এই রূপকথা গায়ের সঙ্গে শিক্ষক এই সুরজিৎ সেন, সে প্রমাণ করে দেবে যে সন্তানের সুখের জন্য যে নিজের জীবন বাজি রাখতে পারে তারই নাম তো হয় বাবা। বাবা, আমার বাবা, আমার বাবা, বাবা তুমি কি শোনালে? আর আমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কারণ সেদিনের আমি আজকের আমির মধ্যে অনেক 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 তফাৎ। সেদিনের আমি অল্প একটু আঘাতেই দুমড়েছি, মুচড়েছি, কেঁদেছি, কিন্তু আজকের আমি, আমার সাথে আমার মা বাবা দুজনের আশীর্বাদ আছে। তাই তাই আজকের আমি এই 2000 মতো শক্ত করে জীবন সংগ্রামে লড়তে চাই। শুধু রাধা মাধব তুমি আমার পাশে থেকো প্রভু, এই চরম বিপদে তুমি আমার সব সময় সাথে সাথে থেকো প্রভু। আজ থেকে তুমি আর একা নও দিদিমণি, আমরাও আছি তোমার সঙ্গে। কেবলা দাস, সুজন কাকা, তোমরা? হ্যাঁ গো, সেদিন রাতে সব ঘটনার সাক্ষী দেব আমি। কেবলা দা, আমি জানি ওই শয়তান পিপি সাহেব তোমার সঙ্গে কি দুর্ব্যবহার করেছিল। টাকা খাইয়ে কেয়ারটেকারের মুখ বন্ধ রাখা হয়েছিল। সেদিন যারা যারা ওখানে ছিল আমরা সবাই রাত সাক্ষী হব, সব বলবো সব। কেবলা দা, তোমাকে আরো একটা কথা বলি বৌমনি, ওই বাড়ির ভেতরে রয়েছে এক গভীর রহস্য। হ্যাঁ বৌমনি, হ্যাঁ, এক পূর্ণিমার রাতে পেছন থেকে বিভৎসভাবে ছুরি মারা অবস্থায় গিন্নিমাকে ওই বাড়িতে পাওয়া যায়। তখন দাদাবাবুর বয়স মাত্র কয়েক মাসে দুধের শিশু। তার মানে তোমাদের দাদাবাবুর গর্ভধারিণী মাকে খুন করা হয়েছিল? আমি জানি না বৌমনি কে বা কারা সেই খুনের সঙ্গে যুক্ত, তবে গিন্নিমা প্রতি রাতে ডায়েরি লিখতেন, সেই ডায়েরির পাতায় ছিল রক্তের দাগ। তাই তো প্রতি পূর্ণিমার রাত এলেই কর্তাবাবু ওই রকম বিভৎস উন্মাদ। না 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 না, আমি জানতে চাই সেই রহস্যজনক খুনের পর কি হয়। দুধের শিশুকে মানুষ করবার জন্য কর্তাবাবুর দুঃসম্পর্কের ভাই ওই প্রলয় পোদ্দারের যোগাযোগে নতুন গিন্নিমাকে ওই বাড়িতে আনা হয়। তারপর দ্বিতীয়বার বিয়ে করেন কর্তাবাবু, কিন্তু কেন জানি না বৌমনি, ওই প্রলয় পোদ্দার লোকটাকে প্রথম দিন থেকেই আমার ভালো লাগতো না। কেন 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 ভালো লাগতো না কেন? প্রলয় পোদ্দার ওই বাড়িতে এলেই নতুন গিন্নিমা কেমন যেন হয়ে যেত। নিজেরা দুজন দরজা বন্ধ করে দিয়ে দুজনে মিলে কি সব গোপন আলোচনা করতো, সবটাই এক গভীর রহস্যে। সুজন কাকা,
সেই জন্যই বোধহয় শ্বশুর বাড়িতে আমি যে কটা দিন ছিলাম ওই প্রলয় পোদ্দার আঙ্কেলের নাম শুনেছি, লোকটাকে আমি চোখে কখনো দেখিনি। সেইটাই তো এক গভীর রহস্যের বৌমনি। আমার মনে হয় তুমি ওদের মধ্যে ঢুকে পড়েছো বলে ওরা চক্রান্ত করে তোমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই তো বলছি বৌমনি, কর্তাবাবুকে সুস্থ করে তুলতে, দাদাবাবুকে বোঝাতে, তোমার সংসার তোমাকে ফিরে পেতে তোমাকে লড়াই করতে হবে বৌমনি, লড়াই। লড়াইটা আমি করব সুজন কাকা। দিদিমণি, কেন না, কোনো চিন্তা করো না, কারণ এই লড়াইটা আমি লড়বো। শুধু এসো, এসো আমার হাতে হাত থেকে প্রতিজ্ঞা করে এসো। প্রতিজ্ঞা। শির দ্বারা করে খাড়া, উঁচু করে মাথা নয় ঝুঁকে। লড়াইটা হোক শুরু, প্রতিবাদ উঠুক কুলুপ আটা মুখে। সাহসটা বাড়ুক এই বিশ্বাসের বুকে। আরে ছেড়ে দেবো? ছেড়ে দেওয়ার জন্য তোকে কলেজ থেকে জোর করে তুলে আনাইনি রে। এই শালি, আরেকবার চিৎকার করলে মুখে তোর দানা ভরে দেবো। না না না, আমাকে মারবেন না। বাঁচতে চাস? যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে তোর মোবাইল থেকে তোর দিদিকে ফোন করে বল, সে যেন আমার কথা মতো স্বীকারোক্তি দেয়। মুখে নয়, লিখিত আকারে কোর্ট পেপারে সাইন করে। কোর্ট পেপারে সাইন দিদিকে করতে আমি বলবো? হ্যাঁ, তুই তোর দিদিকে বুঝিয়ে বল, সে যেন নিজের মুখে স্বীকার করে সেদিন রাতে ডান্স বারে মোটা টাকার বিনিময়ে সে শরীর বেঁচেছিল। কোনো রেপ কেসের ব্যাপার ছিল না। দিদিকে কিছুতেই অনুরোধ করতে পারবো না আমি। তোর বাপ পর্বের শয়তানি। ওই কমললতা সেনকে বলতেই হবে তার গর্ভের সন্তানটা শুভ্র নীলের নয়, সেটা তার শরীর বেচার পাপের ফসল। সেই বিশ্বাস ফ্যামিলির কোনো সম্পত্তি দাবি করছে না, স্বেচ্ছায় নিজের মর্জিতে শ্বশুর বাড়ি ছেড়েছে। না না না, আমি কিছুতে ফোন করবো না দিদিকে। না করবো না। করলে তোর কি অবস্থা হবে? 24 ঘন্টার মধ্যে তোর দিদি যদি আমার শেখানো স্বীকারোক্তি না দেয় না, তাহলে তোকে আমি সোজা ফ্লাইটে চাপিয়ে দুবাই চালান করে দেব। না না, এত বড় সর্বনাশ আমার করবেন না। এই সুন্দরী মেয়ে বলে কি? আরে সর্বনাশ করবো কেন? তুই বাবু ধরবি, সুবি রাজ রানী হয়ে থাকবি। এই তুমি কি করছো? তুমি কেন এই মেয়েটাকে এই বাড়ির চিলেকোঠায় ধরে আরে এনেছো? বাবা, এখানের মধ্যে কোথায় নিয়ে গিয়ে তুলবো? বাড়ি নিয়ে গেলে সবাই জানতে পারবে এটা কমললতার বোন মৌমিতা। তাই কাজের জায়গায় আমি কোনো ঝুঁকি নিতে চাই না। পার মানে আপনার বার আছে নাকি? কমললতা সেনের বোন বুঝতে পারবে মানে? আরে বাবা, আমি তো সেই বাড়ির মালিক। মালিক? তার মানে আপনি মিস্টার দিবি ওরফে প্রলয় পোদ্দার, ওরফে তোমার জিজু শুভ্রনীলের পোদ্দার আঙ্কেল। ও মাই গড, তাহলে এরা দুজনে এক মানুষ। ছি, হাসতে আপনাদের লজ্জা লাগছে না? আমাদের অশ্লীল মর্যাদায় লজ্জা বলে কিছু নেই রে। আর এই কথাগুলো তুই যদি তোর দিদিকে বলেছিস, তাহলে তোর সাথে সাথে তোর দিদিও মরবে। না না, দিদিকে মারবেন না। দিদি যে সন্তান সম্ভবা। সন্তান সম্ভবা। কিন্তু আমার যে বংশে প্রদীপের কোনো দরকার নেই। আমি তো জানি ওটা শুভ্র নীলের সন্তান। তাই তো এই প্রদীপটাকে আমি নিভিয়ে দিতে চাই, যাতে এই বিশ্বাস ভিলার পুরো প্রপার্টি আমার আর প্রলয়ের হাতে এসে যায়। তারপর সব হাতে এসে গেলে ওই বিশ্বাসটাকে শেষ করে ফেলবো। তার আগে শুভ্রকে পাগল বানিয়ে দেব। কমললতার সাথে ঘর ছেড়ে বিবাগী সন্ন্যাসী হয়ে পালিয়ে যাবে। ছি 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 ছি, আপনাদের কি দয়া মায়া নেই? বিবেক মনুষ্যত্ব নেই? আপনারা এত নেই? এই শয়তানি, বেশি বড় বড় কথা না বলে ফোন কর। না ফোন ফোন করবো না আমি। কর বলছে। না করবো, ফোন কর বলছি। নইলে মেরে তোর মুখ ফাটিয়ে দেবো। তাহলে গুলি করে তোর মাথার খুলে উড়িয়ে দেবো। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকে
ঢেকেছিল তারা। এই দাদা বাবা, আমি কি জীবনে আমার স্বামীর কাছে ফিরতে পারবো না দাদা বাবা, কোনোদিনও ফিরতে পারবো না। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন ঝড়ো ঝড়ো বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বাড়ি ধারা। গধূলে গগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলে গগনে মেঘে ঢেকেছিল মানে মানে এর পরেও তো ঠাকুর উপর বিশ্বাস হয় মা? হয় বাবা, হয়। সবই যে আমার রাধা মাধবের পরীক্ষা গো বাবা। মানে তোর এই ধৈর্য দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি রে মা। বাবা, বাবা তোমার মনে আছে ছোটবেলায় অল্প একটু আঘাত পেলে কিরকম হাউ হাউ করে চিৎকার করে কাঁদতাম? আর এখন দেখো শত শত আঘাত বুকের মধ্যে জমিয়ে রেখে আমি কিরকম হাসছি। দেখো না, দেখো না, দেখো না বাবা, আমি কিরকম হাসছি, দেখো না আমি কিরকম হাসছি, দেখো না আমি সত্যি সত্যি তুই আমার কমল, না বাবা, আমার মা সাক্ষাৎ লক্ষ্মী। না। তোকে দেখে প্রতিটি মেয়ের শেখা উচিত এত বিপদের মাঝে মাথা ঠান্ডা রাখা, ধৈর্য ধরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। মানে মানে আমি ধন্য তোর মতো মেয়েকে জন্ম দিতে পেরে। বাবা গো, হ্যাঁ মো, আরে কি ব্যাপারে এত দেরি করছিস কেন? বাড়ি ফিরতে সন্ধ্যা গেল যে। বাবা, বাবা আমার বড় বিপদ বাবা। বিপদ? আরে কি হচ্ছে রে? এই বুড়ো, তোর মেয়ে এখন আমার হেফাজতে। আমি কে সেটা জানার চেষ্টা করবি না, শুধু তোর মেয়ে তোকে যা যা বলবে ঠিক সেই মতো কাজ করে যাবে। এই নে ধর, তোর মেয়েকে ফোনটা দিচ্ছে। বাবা, বাবা এরকম করছো কেন বাবা? তোমার শরীর খারাপ লাগছে নাকি বাবা? কি হচ্ছে বাবা? মানে তুই মোয়ের সাথে কথা বলবো না? হ্যালো বড় দিদি, দিদি আমাকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ? কিডন্যাপ করেছে? কে 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 কারা তোকে কিডন্যাপ করেছে? বল, আমি নিজেকে উদ্ধার করব। বল বল বল। বলছি আমি একটা চিলেকোঠার ঘরে আটকে রয়েছি। চিলেকোঠা? আর একটা কথা, ওই পিপি আর পোলাই পোদ্দার ওরা দুজন এক মানুষ। এই শয়তান, ফিস ফিস করে কি বলছিস? হ্যাঁ, ফিস ফিস করে। হ্যালো হ্যালো মমিতা, মমিতা কথা বল, বল। কি হয়েছে? কি হয়েছে রে দিদি, কি হয়েছে? ভাইরে, ভাইরে আমাদের চরম সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আমাদের বোনটাকে কিডন্যাপ করেছে। তার থেকে একটা সাংঘাতিক কথা আমি শুনলাম। কি কথা? এতদিন ধরে যে লোকটার নাম শুনেছি, চোখে দেখিনি, সেই প্রলয় পোদ্দার আর আমার বাড়ির মালিক বিপি, এরা দুজনেই এক লোক। না 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 না, এটা জানার পর না আমার সারা শরীরটা রাগে রিরি করে জ্বলে উঠছে। ওরা ওরা আমার উপর প্রতিশোধ নেবে বলে আমার বোনটাকে কিডন্যাপ করার মতো জঘন্য কাজ করেছে। আর এটা জেনে আমার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। না 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 না, মাথা তো এখন বরফের মতো ঠান্ডা রাখতে হবে। ধীর স্থির মস্তিষ্কে কাজ না করলে তীরে এসে তোরই ডুবে যাবে। যে করেই হোক ওই চক্রব্যূহ আমাকে ভেদ করতেই হবে। যে করেই হোক ওই সমস্ত জানোয়ারদের ধরে এনে আমাকে জেলের ঘানি টানাতেই হবে। কিন্তু কি করে, কি করে, কে বলে দেবে? কে বলে দেবে আমাকে সেই রাস্তা? কে বলে? আমি। আপনি? অফিসার, আপনার এত বড় স্পর্ধা কি করে হয় আমার বাড়িতে আসা? আমি আপনার সাথেই আছি ম্যাডাম। বাহ, চমৎকার। এতদিন পিপির চামচাগিরি করে হঠাৎ উল্টো সুর? আপনি আমায় ভুল বুঝবেন না। না 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 না, 2 বছর আগে বিশ্বাস বিলাজের রহস্যজনক খুন হয়। নতুন করে সেই কেসের তদন্ত করতে গিয়ে আমি জানতে পারি আসল আসামির নাম প্রলয় পোদ্দার। প্রলয় পোদ্দার? আপনি একটু ঠিক কথা বলেছেন। আমি সুজন কাকার কাছ থেকে যেটুকু জেনেছি তাতে আমি নিশ্চিত ওই জানোয়ার প্রলয় পোদ্দারই হচ্ছে সবকিছু নাটের গুরু। সেই নাটের গুরুকে ধরার জন্যই আমি এতদিন ওদের সঙ্গে বন্ধুত্বের নাটক করেছি। ইয়েস,
ডান্স বারে ওর নামে প্রচুর কেস আছে। সে রাতে ঘটনা অনেক সাক্ষ্য প্রমাণ আমি পেয়েছি। তাহলে তো সময় এসেই গেছে প্রলয় পদ্মারের ওই পাপের প্রাসাদ ভেঙে চুরমার করে দেবার। কিন্তু তার আগে যে আপনার বোনকে উদ্ধার করতে হবে। মম্মি থেকে ওরা বিশ্বাস বিলাস চিলে কোথায় নিয়ে গেছে। ঠিক, আপনি একদম ঠিক বলেছেন অফিসার। আপনি বলুন এই মুহূর্তে আমার বা আমাদের কি করা উচিত বলুন। এমন একটা প্ল্যান করুন যাতে যেভাবে হোক আপনিও বাড়িতে যেতে পারেন। আমি 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 সবকিছু করতে রাজি। এমনকি আমার নিজের জীবনকে বাঁচিয়ে রেখে আমি আমার বোনকে উদ্ধার করতে রাজি আছি। খুব সাবধানে, আপনার জীবনের ঝুঁকি আছে। আরে না 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 না, আমার জীবন নিয়ে ভাববার এখন সময় নেই। তাছাড়া ভয় কি, আপনারা সবাই তো আমার সাথেই আছেন। মানে এই কাজ করতে গিয়ে যদি তোর কোনো বিপদ হয় মা। বাবা, তোমার এই কমলি পল্লী বাংলার পলি মাটির মতো নরম হলেও প্রয়োজনে সে হতে পারে পাথরের মতো শক্ত কঠিন। মাগো এই শক্ত কঠিন কাজ করতে গিয়ে তুই মাথা ঠান্ডা রাখিস মা। যার মাথায় বাবার আশীর্বাদের হাত থাকে সে তো হাসি মুখে করতে পারে আগুন নিয়ে খেলা। দিদি, আমি জানি না ভাই, এই গল্পের শেষ পাতা কি লেখা আছে আমি জানি না। এই লড়াইয়ের অন্তিম পরিণতি কি হবে আমি তাও জানি না। আমি এও জানি না এই লড়াই শেষে আমি বাঁচবো কিনা। তবু আমি হাল ছাড়বো না। এই সমস্ত রহস্যের জাল আমি ছিঁড়ে ভেদ করবই করবো। আমি প্রমাণ করে দেবো যে এই কমললতা সেন কোনো মাটির প্রতিমা নয়, সে রক্ত মাংসের জীবন্ত দুর্গা। আশ্বিনের শারদ প্রাতে বেঁচে উঠেছে আলোকমঞ্জিনী, ধরনের বহিরাকাশ অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক রসলোকে, আনি নব ভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। বোধন, আজ দেবী দুর্গার বোধন। শারদের আকাশে খুশির উৎসব, আনন্দের উৎসব। অথচ অথচ আমার মনে খুশি নেই, আনন্দ নেই। ভালোবাসা, আরে ভালোবাসা, এই ভালোবাসা যে কি ভীষণ প্রতারক। এই হৃদয় ভেঙেছে যার, শুধু শুধু সেই জানে। জানাও জানার মাঝে নিজেকে চেনার জন্যে মানুষকে আয়নার সামনে দাঁড়াতে হয় খোকা। হাজার বার দাঁড়ালো নিজেকে বড্ড অচেনা মনে হয় গো বাবা। কারণ আমি তো যন্ত্র নই, তাই জীবন যন্ত্রণা ভুলতে পারি না। তার জন্য তো কেউ দায়ী নয়। তুই তো তোর যন্ত্রণার ইতিহাসটা নিজের হাতে লিখে ফেলেছিস। কি কি বললে বাবা? এ সব কষ্টের জন্য আমি দোষী? হ্যাঁ হ্যাঁ, সব কষ্টের দায়ী তোর খোকা। এই পৃথিবীতে সব নদের কুল আছে, কিন্তু তোর ভুলের কোনো কুল কিনারা নেই। না গো বাবা, না না না, আমি আমার ভুলের জন্য আমার ভালোবাসাকে হারাইনি। সময় বা দূরত্বের কারণে ভালোবাসা হারায় না, বরং সে হেরে যায় অবিশ্বাসের কাছে। বাবা, বিশ্বাস আর অবিশ্বাসের প্রশ্ন নয়। এতদিন একটা অন্ধ মোহে পড়ে না আমি কমলতার আসল চরিত্রটা ধরতেই পারিনি। ভুল ভুল করছিস, তুই ভুল করছিস খোকা, তুই ভুল করছিস। তুই তোর নতুন মায়ের চোখ দিয়ে কমলতাকে দেখেছিস, আর সেই জন্যই আমার ঘরের লক্ষ্মী প্রতিভাকে তুই চিনতে পারিস। তুই ভুল করছো গো বাবা। তোমার এই ঘরের লক্ষ্মী প্রতিভা বৌমা না আমার বিশ্বাস ভালোবাসাকে ঠকিয়েছে। খোকা, খোকা, কে কাকে ঠকিয়েছে সেটা সময় বলে দেবে। তুই কিচ্ছু বুঝিসনি খোকা, তুই কিচ্ছু বুঝিসনি। ও সব রহস্যের কিনারা করতে চেয়েছিল বলে ওকে এ বাড়ি থেকে তাড়ানো হয়েছে। কি বলছো কি বাবা? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। আমার কথাগুলো পাগলের প্রলাপ নয় খোকা। মানে মনির ডাক্তার হয়ে তুই যা করতে পারিস নি, আমার বৌমা তার সেবা যত্ন ভালোবাসা দিয়ে আজ আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। কি বলছো কি বাবা? কি বলছো কি তুই তুমি? বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর, আমি পাগল নই। মানে আমাকে পাগল বানানো হয়েছে এই বিশ্বাস বিলার সবকিছু হাতানোর জন্যে। হায় রে আমার কপাল, এই সাত সকাল থেকে আবার তুমি পাগলামো শুরু করে দিলে গো। একই মধুর বচন শুনি মন্থরার মুখে। শুনলে শুভ্র, একদিন ওষুধ দিতে ভুলে গেছি বলে তোর বাবা আবার পাগলের মতো হাসছে। এবার আমি পাগল হয়ে যাবো ভালো মামি, আমি পাগল হয়ে যাবো। শুভ্র, তোর কি কষ্ট হচ্ছে বল বাবা, বল আমাকে। কষ্ট? আমার আবার কিসের কষ্ট? খোকা, জীবনে এত যন্ত্রণা পেয়েছি যে নতুন করে কোনো কষ্ট পুষে রাখার আর জায়গা নেই গো ভালোবা। খোকা, বোকা বাবা, বোকা বোকা বোকা, আমি বড্ড বোকা। তাই তো সারা জনম শুধু ধোকাই খেয়ে গেলাম। আমার কাছে ভালো লাগছে না বাবা। আজ এই বিরাট পৃথিবীতে আমি একা হয়ে গেলাম বাবা, একা হয়ে গেলাম। আমি একা হয়ে গেলাম বাবা, একা হয়ে গেলাম বাবা, একা হয়ে গেলাম, একা। খোকা, খোকা, খোকা শোন, খোকা, কি করবি রে খোকা?
একাকিত্বের এই যন্ত্রণা যে তোর সব সময়ের সঙ্গী এখন। এই বুড়ো, সব যখন বুঝে গেছো তখন চুপ করে থাকবে, নইলে নইলে গলা টিপে শেষ করে ফেলবো। হ্যাঁ গো শুভ্রনীলের বাবা, তোমার গলায় খুব ব্যথা করছে তাই না? একটু হাত বুলিয়ে দেবো? আহারে কত কষ্ট। অতিভক্তি চোরের লক্ষণ। সুজনদা শুনলে? তোমার কর্তাবাবুর কথাগুলো শুনলে? যাও যাও, কর্তাবাবুকে ওষুধগুলো খাইয়ে দাও। চলো গো কর্তাবাবু, ওষুধগুলো খেয়ে নেবে চলো। অসম্ভব, আমি আর কোনো ওষুধ খাবো না। তাই বলে কি চলে? নতুন গিন্নিমার কথা না শুনলে চলে? কত যত্ন করে তোমাকে, কত ভালোবাসে। ভালোবাসা? মুখের কথায় কালো কাক কোনোদিন বকের মতো সাদা হয়ে যায় না। তাই আজ থেকে এ বাড়িতে শুধু আমি একজনের কথা শুনবো, সে আমার ঘরের লক্ষ্মী প্রতিমা, কমললতা মা। শুনলে সুজনদা, তোমার কর্তাবাবুর কথাগুলো শুনলে? ওই কলঙ্কিনী মেয়েটা আমার স্বামীকে যে কি জব্বজ করেছে কে জানে। আরে না 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 না, ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না গো নতুন গিন্নিমা, কারণ তুমি তার কাঁচ কাটা হিরে। ও সবাই হেরে যাবে, তবে তোমার জেতাটা শুধু সময়ের অপেক্ষায়, শুধু সময়। সময় যে আমাদের ভালো যাচ্ছে না সেটা একটা চাকর কি করে বুঝবে? বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার বিজনেসের বিরুদ্ধে পুলিশ কেন এতটা সক্রিয় হয়ে উঠল। কি হয়েছে প্রলয়? পুলিশ কি করেছে? আমার ডান্স বারে তালা ঝুলিয়ে দিয়েছে। এদিকে গিয়ে এখনো চিড়ে ভেজে নেব সুন্দরা। কমললতা তার কোনো বয়ান পাঠায়নি, ও মাথাটা আবার গরম হয়ে যাচ্ছে। তাহলে শেষ করে দাও এই বোনটাকে। ভেবেছো এই মুহূর্তে কিন্তু কোনো রকম খুনের ঝুঁকি নেওয়া যাবে না, কারণ মেয়েটা এ বাড়ির চিলে কোঠাতে আছে। তাহলে কি করবে ওই বোনটাকে নিয়ে? এত তাড়াতাড়ি মেয়েটাকে মেরে ফেললে চলবে না, প্রয়োজন ওই মেয়েটাই হবে আমাদের ট্রাম্প কার্ড। একবার সময় ও সুযোগ বুঝে ওকে আমি বিদেশে পাচার করে দেবো। কে? একই সুজনদা, তুমি এখানে? তোমাকে কতবার বলেছি আমাদের কথার মধ্যে আসবে না। আরে এসেছি কি আর সাধে? কর্তাবাবুর ওষুধগুলোই তো খুঁজে পাচ্ছি না। ওষুধ খুঁজে পাচ্ছ না মানে? বাসন নেবেন গো বাবু, বাসন। ও সুজনদা, ওই বাসন মালিককে ডাকো তো, আমার কিছু বাসনের দরকার। আরে নিশ্চয় নিশ্চয়। আরে ও বাসনওয়ালে, এইদিকে এসো তো। বাবু আসছি, দুরান্ত সেনেছি। এই, তুমি একটা কাজ করো, এই পাঞ্জাবির ওড়নাটা দিয়ে মুখটাকে ঢেকে নাও, বাইরের লোক দেখে ফেললে বিপদ হয়ে যাবে। ঠিক বলেছো তুমি, এই মুহূর্তে কিন্তু আমি কোনো রকম ঝুঁকি নেবো না, কিছুতেই না। আমি তো আজকে গেছি বাসন্তী বাসনওয়ালি হো। আরে 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 বাবুজি, নমস্তে বাবুজি। এ মাইজি, নমস্তে মাইজি নমস্তে। আপনি না ফেন পছন্দ দেখবেন না ফেন। ये देखन माजी, हमार काছে नया नया डिजाइनर बासों আছে। हाँ और भी देखन माजी, हाँ और भी देखन माजी, हाँ। তুমি হা করে কি দেখছো? আমাকে তো সবাই হা করে দিকে। আমি তো বাসন্তী বাসনওয়ালি, জয় মা লক্ষ্মী দুর্গা সরস্বতী কালী। বাবা, বাসন মানে চোখে আমার দামি সানগ্লাস। ও মাইজি, ওই একটাই তো আমার শৌক আছে, ও দামি সানগ্লাস ছাড়া আমার চলে না। দুনিয়া জব হো, তার চেয়েও আজব হলো মাম্মি হো। আরে বাবু, আপনিরা দিয়ে আজব দেখছেন না? হেলমেট না পরে মাথায় উড়না জড়িয়ে লে। হ্যাঁ, মুখে দেখাই পড়ছে। লেখাপড়া কিছু শিখেছো নাকি? এ মাইজি, লেখাপড়া করে যদি মুখ রোশন করতে হয় তাহলে ফেস ওয়াশ আছে কিসের জন্য হো? হ্যাঁ, জানো তোমার বাসন খুব ভালো, কিন্তু ভীষণ দাম। অনেক কষ্ট করে পয়সা রোজগার করতে হয়, বুঝেছো? এ মাইজি, এ বাসন্তী বাসনওয়ালিকে কুস্তের কথা বলবেন না হো। এ বাসন্তী বাসনওয়ালি ঘুরে 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 কষ্ট করে বাসন বিক্রি করে হো। এ বাসন্তী বাসনওয়ালি কাউকে ঠকায় না হো। ওর না জড়ানোর লোকটাই মনে হচ্ছে প্রলয় পোদ্দার। কি ভাবছিস? শোনা মাইজি, ও পয়সা পেলেই আমি চলে যাব হো। ও সুজনদা, বাসন মালিককে টাকা দিয়ে দাও। হ্যাঁ, আমি টাকা নিয়ে এসেছি গো নতুন গিন্নিমা। ওই, এদিকে এসো তো, এদিকে এসো। এই নাও, এই নাও তোমার টাকা। হ্যাঁ
তুমি আসতে পারো। हंसबो माई जी अच्छा हंसी माई जी नमस्ते माई जी नमस्ते अरे बाबू शुक्रिया माई जी একটু কথা বলবো সকাল সকাল বাসন বিক্রির আনন্দ একটা সিটি বাজাই হ্যাঁ বাসনওয়ালি সিটি বাজানোর সঙ্গে সঙ্গে বাড়িতে পুলিশ চলে এলো কেন? তার মানে কোথাও কিছু গন্ডগোল আছে না বাবা? আমি বরং এখান থেকে কেটে পড়ি কেটে। না 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 ও চালাকে চেষ্টা করবেন না প্রণয় পোদ্দার আঙ্কেল হো বাড়ির চারিদিকে পুলিশ ঘিরে আছে হো পুলিশ তুমি জানো আমি কে? হ্যাঁ জানি বলবো আপনি কে আপনি একটা টেরিলিনের প্যান্টের মতো যে ফাটেও না ফুটেও হয় না শুধু সেলাই খুলে যায় পেয়েছি, খুঁজে পেয়েছি আমি আমার গল্পের শেষ পাতা। বাবা তুমি শান্ত হও, তোমার শরীর ভালো নয়। কি এই বাড়িতে এত লোক, পুলিশ, কি হয়েছে ভালো মা? শুভ্ররে কি হয়েছে? ওরে ও শুভ্র, আরে চিৎকার না করে বলো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওই মেয়েটাই যত ঝামেলা পাকিয়েছে। কে কুকুরে যে বাসন কিনতে গিয়েছিলাম। মেয়ে বাসন, এই আপনি কে বলুন তো? বাবা আমি বাসনওয়ালি আছি বাবু ভাষণওয়ালি? না না, এখন ওসব জিনিসের প্রয়োজন নেই। ভালো মা তুমি ওনাকে বিদায় করে দাও। বিদায় হবার জন্য তো আমি এখানে আসিনি শুভ্রনীল বাবু কে তুমি? ও কে তুই এখনো চিনতে পারলি না খোকা? ও যে আমার ঘরের লক্ষ্মী কমললতা। কমললতা? হ্যাঁ কমললতা, গল্পের শেষ পাতা আমি সেই কমললতা। তুমি আবার এই বাড়িতে এসেছো? হ্যাঁ আমি আবার এসেছি শুভ্রনীল বিশ্বাস, তবে এটাই আমার এই বাড়িতে শেষ আশা। এই বাড়িতে আমার কিছু রহস্য রয়েছে যেটা সকলে জানা দরকার। রহস্য? আর রহস্য, আজ থেকে 30 বছর আগে এই বাড়িতে আপনার মা পূর্ণিমা দেবীকে মার্ডার করা হয়েছিল। না না, হয় না, হয় না। এটাই হয়েছিল শুভ্রনীল বাবু। আপনার মা পূর্ণিমা দেবী প্রতি রাতে ডায়েরি লিখতেন, আর সেদিন রাতে উনি ডায়েরি লিখছিলেন, আর ডায়েরির পাতায় উনি এমন কিছু কারো বিরুদ্ধে লিখে গিয়েছিলেন যাতে তার স্বার্থাঘাত করে, সেজন্য পেছন থেকে ছুরি মেরে ওনাকে খুন করা হয়। তৎক্ষণাৎ চিৎকার শুনে আপনার বাবা সেখানে ছুটে যান, সেজন্য খুনি ঠিক সময় ডায়েরিটা সরাবার সুযোগ আর পায়নি। তাই সেই ডায়েরি এখন আমাদের হাতে। সুজন কাকা, এই হলো সেই ডায়েরি যা আমি রাজীব বাবুর হাতে তুলে দিচ্ছি। এই নিন অফিসার। এসব আমি কি শুনছি এসব? আরো অনেক কিছু আপনাকে শোনাবো শুভ্রনীল বাবু। সেদিনের পর থেকে প্রত্যেকটা দিন খাবারের সঙ্গে একটু একটু করে স্লো পয়জনিং করে আপনার বাবাকে পাগল করে রাখা হয়। প্রত্যেকটা রাত, বিশেষ করে পূর্ণিমার রাত এলে আপনার বাবা অস্থির হয়ে যেতেন, উন্মাদ হয়ে যেতেন। কেন জানেন? কারণ পূর্ণিমার রাতেই আপনার মা পূর্ণিমা দেবীকে মার্ডার করা হয়েছিল তাই। আর সেখানে কেউ নয়, আপনার অতি প্রিয় বিশ্বাসভাজন আঙ্কেল প্রলয় পোদ্দার। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই সবটাই প্রমাণিত সত্যি, সেটা তুই জানিস। আপনার মা পূর্ণিমা দেবী উনি জানতে পেরে গিয়েছিলেন এই লোকটা একটা ফ্রড, বিশ্বাসঘাতক। এই বিশ্বাস বিলাস সমস্ত সম্পত্তি হাতাবার জন্য সবকিছু করতে পারে। সেই জন্যই উনি ডায়েরির পাতায় আশঙ্কার কথা লিখে গিয়েছিলেন, আর সেই জন্যই ওনাকে খুন হতে হয়েছিল। এমনকি পুলিশ তদন্ত করে জানতে পেরেছে আপনার মাকে খুন করার পর এই বাড়ির বাতিতে পুঁতে রাখা হয়েছিল ওনার লাশ। সেই জন্যই আমার মনে হতো পূর্ণিমা আসছে, ও কাঁদছে, ও বিচার চাইছে। এত বড় একটা অবিচার এই বাড়িতে করতেছে। আরো অনেক বড় অবিচার ঘটেছিল সেদিন রাতে কমললতা সেন টাকার বিনিময়ে শরীর দেয়নি, তাকে ধর্ষণ করা হয়েছিল। আর সেই ধর্ষণকারী আর কেউ নয়, তার বাড়ি মালিক পিপি ওরফে প্রলয় পোদ্দার। আমি করেছি সব। সব তথ্য প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। মিস্টার পোদ্দার, আরো একটা অপরাধের প্রমাণ আমার কাছে আছে। বল সবাইকে জোর করে বল, কি প্রমাণ বল। কলেজ ফেরত মেয়েকে কিডন্যাপ করতে গিয়ে উনি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন। আমার বুকে গোজা ছিল এরকম একটা পেন, যার মধ্যে ভিডিও রেকর্ডার আছে। দিদি এটা আমাকে রাখতে শিখিয়েছিল, এই সেই পেন আমি এটা রাজীব বাবুর হাতেই তুলে দিলাম। আপনার সব খেলা শেষ মিস্টার প্রলয় পোদ্দার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। মমিতা, সে সুযোগ তুই পাবে না অফিসে, কারণ জেলে যাবার জন্য প্রলয় পোদ্দারের জন্ম হয়নি। না কেউ এক পা নড়াচড়া করবে না, তাহলে এই পিস্তলের সবকটা বুলেট কিন্তু তোমাদের বুকটাকে ছাঁচড়া করে দেবে। এই পিস্তলের জন্য আমি এখান থেকে পালিয়ে যাব, কারণ প্রলয় পোদ্দার মানে www.beimanshaitan.com। তার আগে এই মহিলাকে আমি শেষ করে দেব। এই হলো সেই নোংরা মহিলা যে দিনের পর দিন প্রলয় পোদ্দারের রক্ষিত হয়ে নিজের স্বামীকে বিষ খাইয়ে পাগল বানিয়েছিল। চল, এই হলো সেই নোংরা মহিলা যে দিনের পর দিন মমতাময়ী মায়ের মুখোশ পরে একটা সন্তানকে ঠকিয়েছিল। চল, এই দুষ্ট মহিলাকে আমি আপনার হাতে তুলে দিলাম, আর এখানেই শেষ হলো আমার সমস্ত ডিউটি। থ্যাংক ইউ অফিসার। ওয়েলকাম ম্যাডাম, Thank you. ওয়েলকাম। কমললতা, এই, একদম আমার নাম উচ্চারণ করবি না ওই মুখে। লজ্জা করে না ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ করতে।
লজ্জা করে না স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে? লজ্জা করে না আমার গর্ভের সন্তানকে রেপের ফসল বলতে? একেবারে নির্জীব তুই, তোর জন্য ফাঁসির দড়ি একমাত্র পাওনা চাই। চলুন থানায় চলুন, আদালতেই হবে আপনাদের মতো অপরাধীদের শেষ বিচার। আপনিও চলুন, বাইরে মহিলা পুলিশ অপেক্ষা করছে, চলুন। মারে মারে মারে, তুই তো সাক্ষাৎ দেবী, তাই তো আমার এই ভাঙা সংসারে আজ তুই শান্তির প্রদীপ জ্বেলে দিলি। বাবা, বাবা আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন চিরকাল সত্যের পথে ন্যায়ের পথে চলতে পারি। আমি আসি বাবা। না কমলতা না, তুমি কোথাও যাবে না, তুমি তো আমার বউ, বলো আমার বউ তো। কি বউ? বিশাল বড় সাইকিয়াট্রিস্ট মনের ডাক্তার শুভ্রনীল বিশ্বাস, কোনোদিন আপনার বউ কমললতার মন আপনি বোঝেননি। আপনি তো ডাক্তার, আপনার উচিত ছিল না বাইরের চারটে লোকের কথায় কান না দিয়ে একটা ডিএনএ টেস্ট করে দেখে নেওয়া যে পেটের সন্তানটা কার। এই সেই ডিএনএ টেস্টের রিপোর্ট, যাতে প্রমাণিত সত্যি আমার গর্ভের সন্তানের বাবা আপনি। এইসবের আর কোনো প্রয়োজন নেই কমলতা, প্লিজ প্লিজ তুমি এ বাড়ি ছেড়ে যেও না, প্লিজ যেও না কমলতা, প্লিজ। আমায় মাফ করবেন শুভ্রনীল বাবু, এই অনুরোধ আপনার আমি রাখতে পারবো না। কমলতা, কারণ আমার গর্ভের সন্তানকে নিয়ে এই বাড়িতে মাথা উঁচু করে আমি যার বাঁচতে পারবো না। আপনি অনেক করেছিলেন জানেন, এই সমাজে একটা নিকৃষ্ট ধর্ষিতা মেয়েকে আপনি স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, আপনি তো মহান। কিন্তু সেই মহত্বকে আপনি বেশি দিন ধরে রাখতে পারেননি শুভ্রনীল বাবু। আপনি আপনি এত বড় একটা নির্বোধ যে নিজের সন্তানকে রেপের ফসল বলতে আপনি দ্বিধা করেননি। শুধু আপনার জন্য যে শিশু এখনো ভূমিষ্ঠ হয়নি, দেখেন পৃথিবীর আলো তাকে একটার পর একটা দিতে হয়েছে অগ্নি পরীক্ষা। প্লিজ কমলতা প্লিজ, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। ছোটবেলায় আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি, বুঝতে পারিনি বাবার কষ্ট এই বাড়ির গভীর রহস্য। তাই তো আজ আমি আমার চোখের জলে আমার মহাভুলের প্রায়শ্চিত্ত করব। হ্যাঁ রে মা, ও যখন ওর ভুল বুঝতে পেরেছে তখন তুই আর অভিমান করে থাকিস রে মা। বাবা, তোর বাবার কথায় তুই রাজি হয়ে যা কমলি, শুভ্রকে তুই ফিরিয়ে দিস রে। অবাক হয়ে যাচ্ছি মা, সবটা জেনে বুঝে আজকে তোমরাই কথা বলছো। আমিও বলছি রে না রে ভাই না, আমরা সবাই চাইছি রে দিদি তুই সুখে শান্তিতে সংসার করবি। না মমিতা না, তোমরা ওকে জোর করো না। আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, ওই সন্তানের পিতৃত্ব দাবি করার আমার কোনো অধিকার নেই। তুমি ভালো থেকো, সুখে থেকো কমলতা। শুধু একটা কথাই বলবো, তুমি আমার গল্পের শেষ পাতা, তুমি আমার কমলতা। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবে রে গায়ে, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায়ে রে, মেঠো সুরের ছায়ে। রং বেরঙের বেলোয়ারি সাত রঙা রঙ তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরে সুখ। এরপর যখন শিমুল পলাশ ঝরবে পথে, তুলবে হাওয়া বুকে, থাকবো দুজনে শপথ নিয়ে সুখে। যখন শিমুল পলাশ ঝরবে পথে, তুলবে হাওয়া বুকে, থাকবো দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোর দৃষ্টি পানে একই সুরের গান।